সিবিআই আরজি করে সেমিনার হল সম্পর্কে জানতেই তলব। 8 থেকে 15 আগস্ট আরজি করে কর্মরত 10 জন পুলিশ কর্মীকে তলব। আরজি কর আউটপোস্টে ওসি সহ 10 জনকে তলব করা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অনুপ। সিবিআই সূত্রে কি খবর, কবে তাদেরকে তলব করা হয়েছে, কি জানতে চাইবে তাদের কাছ থেকে সিবিআই আধিকারিকেরা? দেখো, সিবিআই পক্ষ থেকে ইতিমধ্যেই 10 জন একেবারে পুলিশ আধিকারিক তাদেরকে তলব করা হয়েছে। মূলত আরজি করে 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যারা কর্মরত ছিলেন তাদেরকেই মূলত তলব করা হয়েছে। 8 তারিখে একেবারে যে ঘটনা ঘটেছিল, ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই ঘটনায় মূলত সেমিনার হলে তারা যখন খবর পেয়ে পৌঁছেছিলেন, কারা আগে পৌঁছেছিলেন, কি পরিস্থিতি তারা দেখেছিলেন, এই সমস্ত যাবতীয় যেমন তথ্য নেবেন, তারই পাশাপাশি আরজি কর আউটপোস্টের যিনি ইনচার্জ তাকেও তলব করা হয়েছে। ইতিমধ্যেই 10 জনকে তলব করা হয়েছে। তারা প্রত্যেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেখানে তারা এসেছেন এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেমন চলছে, তারই পাশাপাশি কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, গোটা বয়ান রেকর্ড করা হচ্ছে। তার কারণ সেমিনার হলে কি ঘটনা ঘটেছিল, পরবর্তী সময় কখন তারা খবর পেয়েছিল, প্রথমে এসে কি দেখেছিল এবং কি পরিস্থিতি দেখেছিল, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়েই কিন্তু তাদেরকে তলব করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তারা প্রত্যেকের 10 জন যে আধিকারিক, অর্থাৎ পুলিশের 8ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা কর্মরত ছিলেন আরজি করের সেই সেমিনার হলে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে তলব করা হয়েছে। প্রত্যেককে আলাদা আলাদাভাবে কিন্তু বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে। তার কারণ সিবিআই এর পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই কারণে তাদের যেমন বয়ান রেকর্ড করা হয়েছিল, তারই পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে যারা 10 জন আধিকারিক যারা মূলত সেদিন এই সেমিনার হলে যে প্রথম পৌঁছছিল, তারপরে পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ 8ই আগস্ট থেকে 15ই আগস্ট তারা কি এমন দেখেছিল এবং 8ই আগস্টে প্রথম কি ঘটনা ঘটেছিল, কোন সময় খবর পেয়েছে, এই যাবতীয় যে তথ্য, সেই তথ্য পাওয়ার জন্যই কিন্তু মূলত তাদেরকে তলব করা হয়েছে। ইতিমধ্যে যে 10 জন আধিকারিক তারা এসেছেন, তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এবং বয়ান রেকর্ড করার প্রক্রিয়া কিন্তু সিবিআই এর পক্ষ থেকে শুরু করা হয়েছে। সঙ্গে থাকো। আর আজ সিজিওতে আরজি করের আন্দোলনকারীরা কোন পথে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কোথায়, কোন দিকে, তা জানতেই আজ আরজি করে জুনিয়র চিকিৎসকরা সিবিআই অফিসে যাবেন। তারা অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা যারা আরজি করে জুনিয়র ডাক্তার, তারা আজ সিবিআই দফতরে যাবেন, তারা কি জানতে চাইবে? দেখো, আন্দোলনরত যারা চিকিৎসক ইতিমধ্যে জুনিয়র ডাক্তার, তার 10 জন প্রতিনিধি তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে 4:30টার মধ্যে আসবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং ইতিমধ্যেই একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা সিজিওর উদ্দেশ্যে যেমন রওনা দিয়েছেন। তদন্তের অগ্রগতি কোন পথে এবং এখনো পর্যন্ত সিবিআই এর পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কেন, এবং অন্যদিকে এই ঘটনায় কোন পথে তদন্ত প্রক্রিয়া তারা এগিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে 5 জনের যারা প্রতিনিধি, তারা কিন্তু 10 জন আসলেও তারা ভিতরে সিবিআই দপ্তরে যাবেন এবং সেখানে তদন্তকারী যিনি আধিকারিক আছেন তার সঙ্গে কথা বলবেন এবং 4:30 নাগাদ তারা আসবেন, এমনটাই কিন্তু স্পষ্ট করেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখান থেকে যেমন তারা রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা যখন আসবেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে এই যে একেবারে চিকিৎসক যে তরুণী তাকে খুন ধর্ষণের ঘটনা, সেই ঘটনার তদন্ত অগ্রগতি কোন পথে, এই সমস্ত বিষয় নিয়েই জানতে চাওয়ার জন্যই কিন্তু তারা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে আর কিছুক্ষণ সময়ের মধ্যে আসবেন এবং মূলত বেশ কিছু তথ্য জানার জন্যই তারা কিন্তু এই প্রতিনিধি দল তারা আসবেন, এমনটাই কিন্তু স্পষ্ট করেছিলেন। এবং কিছুক্ষণের মধ্যে তারা যে আসছেন, এমনটাই কিন্তু সিবিআই এর পক্ষ থেকেও স্পষ্ট করা হচ্ছে। বেশ, আমাদের প্রথম যে দাবি ছিল যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেটা 1 জন না 2 জন না 3 জন, এবং সেটা জানাতে হবে। সেই কজন এটা জানতে ক্ল্যারিফাইয়ের জন্য আমাদের সিবিআইয়ের সাথে কথা বলার কথা। যে ফিনান্সিয়াল থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা হসপিটালের বিরুদ্ধে সন্দীপ ঘোষের এগেনস্টে উঠে আসছে, সেই তদন্তের গতি প্রক্রিয়া কী, যে ঘটনা ঘটেছে 9 তারিখের রাত্রে, সেই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এটা কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারে না। তাই ঘটনার মোটিভ কী ছিল সেটা সামনে আসুক, এই ধরনের যে জায়গাগুলো আছে, এই জন্য আজকে আমাদের সিবিআই ডেলিগেশন আমরা একটা রাখছি। আর এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। এবার জেল হেফাজতে সঞ্জয় রায়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টে। পাশাপাশি পলিগ্রাফ টেস্টের জন্য জেল হেফাজত। আজই পলিগ্রাফ টেস্টের সম্মতি সঞ্জয় রায়ের। অর্পিতা রয়েছে। অর্পিতা, পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায়ের, তার প্রস্তুতি কতদূর এগোলো, সিবিআই তরফ থেকে কি জানা যাচ্ছে?
দেখো, সিবিআই তরফ থেকে ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট তার জন্য তারা আবেদন করেছিলেন আগেই, এবং সেই কারণে আজকে কনসেন্টের জন্য, অর্থাৎ তার যে সম্মতি, সেই সম্মতি প্রদানের জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে কিন্তু তার সম্মতি প্রদান করে এবং আদালত তা মঞ্জুর করেছে। তার ফলে যে কোনো দিনই কিন্তু সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানো যেতে পারে সিবিআই এর তরফে। দ্বিতীয়ত, আজকে শিয়ালদা আদালতে 14 দিনের হেফাজত শেষে তাকে প্রোডাকশন করা হয়, অর্থাৎ তাকে পেশ করা হয় এবং সেক্ষেত্রে নজিরবিহীনভাবে ম্যাজিস্ট্রেটের যে চেম্বার, সেই চেম্বারে সঞ্জয় রায়ের জেল হেফাজতের আবেদনের শুনানি হয়। সেখানে মূলত কিন্তু 14 দিনের জেল হেফাজতকে আবেদন করে সিবিআই এবং তার তরফে, অর্থাৎ সঞ্জয়ের তরফে কোনো রকম কোনো আইনজীবী তারা কিন্তু কেউ দাঁড়াতে রাজি হয়নি বা কেউ থাকেননি তার তরফে। এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত শিয়ালদা আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সঞ্জয় রায়কে। পাশাপাশি যেহেতু ওপেন কোর্টে আজকে এই মামলা হয়নি, ম্যাজিস্ট্রেটের রুমেই নিরাপত্তার স্বার্থে সঞ্জয়ের কথা ভেবে সেখানেই আজকে শুনানি হয় এবং সেখানে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্র থেকে খবর। নিরাপত্তার স্বার্থে আজকে কিন্তু সিবিআই ডিআইজি পঙ্কজ সিং সহ যে সিবিআই এর যে বিশাল টিম সেখানে আজকে উপস্থিত ছিল এবং শেষ পর্যন্ত 14 দিনের জেল হেফাজত মঞ্জুর করার পরে তাকে নিয়ে সোজাসুজি প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পৌঁছায়। অর্থাৎ এরপরে কিন্তু যে কোনো দিনই সঞ্জয়কে তারা পলিগ্রাফ টেস্ট করাতে পারে, এমনটাই সিবিআই এর দাবি। বেশ।